জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ জিন্দাবাদ। দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন। দেশের বিভিন্ন স্থানে যশনে জুলুস। চট্টগ্রামে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। ডাকসুতে চলছে প্রচারণা। নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি ছাত্রদলের ভিপি প্রার্থী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জিএস প্রার্থী বাকের। নির্বাচন পেছাতে মাজার ভাঙার মতো ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। এমন ঘটনা মহানবী শিক্ষা নয়, বললেন রিজভী। ছেলের সাফল্য ছুঁতে পারেনি বাবাকে। ক্রিকেটার নাসুম আহমদের বাবার বেঁচে থাকা সংগ্রাম। শেষ বয়সে নিলেন সিকিউরিটি গার্ডের চাকরি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আয়োজন বন্দরনগরীতে। পাকিস্তান থেকে আসা পীরের নেতৃত্বে যশনের জুলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এদিকে নগরের মুরাদপুর এলাকায় যশনের জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ যেন জনসমুদ্র। বন্দরনগরীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস, তাতে অংশ নেন লাখো মানুষ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শুরু হয় জশ্নে জুলুস। নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোটের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। এছাড়া বন্দরনগরী 16 শহর থেকেও বের হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা। সেটি বিবির হাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজকে খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। আমরা 11 মাস এই দিনটির জন্য সারা বিশ্বের মোহাম্মদী আমরা অপেক্ষা করে। পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আজকে আমরা আমার রসুলকে স্বাগতম জানানোর জন্য, আনন্দের ঈদ করার জন্য আমরা আজকে জামিয়ার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি। এদিকে নগরীর মুরাদপুরে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরের সাইফুল ইসলাম। পর্যটন নগরী কক্সবাজার শহরেও হয়েছে জশ্নে জুলুস। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন স্থানে বের করা হয় শোভাযাত্রা। অংশ নেন নানা বয়সী মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জেও। জশ্নে জুলুস শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। শুধু ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য না, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য ঈদে মিলাদুন্নবী। নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল, আজকে আমরা উজ্জীবিত। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরব্বীদের নিয়ে আমরা উদযাপন করি। সিলেটে গাউসিয়া কমিটির আয়োজনে শাহজালালের মাজার থেকে বের হয় জশ্নে জুলুস। অংশ নেন মুসল্লিরা। এছাড়াও ময়মনসিংহ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল নানা আয়োজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানেও হয় জশ্নে জুলুস। স্মরণ করা হয় মহানবীর জন্ম ও মৃত্যু স্মৃতি। শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার মুসল্লি। পরে শান্তি সমাবেশে বিশ্বনবীর দেখানো পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান বক্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই ছিল নজর কাড়া শোভাযাত্রা। বরাবরের মতো এবারও জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া, যাতে যোগ দেন মুসলিম উম্মার হাজারো মানুষ। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে দোয়েল চত্বর শিক্ষা ভবন হয়ে উদ্যানেই শেষ হয়। সেখানেই হয় শান্তি সমাবেশ। এ সময় বক্তারা মহানবীর দেখানো পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল। আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ আগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে
আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি, এই দেশে ধর্মান্ধতা থাকবে না। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া শহীদিয়া মাইজবান্ডারিয়া। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিশ্ব সুন্নি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবীর দেখানো পথ ছাড়া মানব জীবন মিথ্যা। পরে প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত আনন্দ মিছিল করে তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নারীদের হয়রানি রোধে ডাকসুর বিশেষ সেল গঠন করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। বলেন, ৩০ দিনের মধ্যে যে কোনো অভিযোগ নিরসন করা হবে। সকালে প্রচারণার সময় তিনি আরও বলেন, অতীতের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে যেতে চায় না তরুণ প্রজন্ম। বিতর্ক, কথা কাটাকাটি হলেও দিন শেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, মেয়েদের ভোট কেন্দ্রে নিয়ে আসা চ্যালেঞ্জ। নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই বাড়িতে চলে গেছে। শিবির সমর্থিত প্রার্থী ফরহাদ হোসেন বলেন, ২৬ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল, তখন প্রত্যাহার না করে এখন পদ ছেড়ে দেয়া বাহ্যিক চাপের কারণ হতে পারে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী বাকের মজুমদার বলেন, মাহিন সরকারকে চাপ দিয়ে সরানো সম্ভব না, তিনি নিজ থেকেই পদ ছেড়ে দিয়েছেন। ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চালানো যাবে ডাকসু নির্বাচনের প্রচার। ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা ৩০ দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে। নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। 47% মেয়ে ভোটার, তো 47 মেয়ে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট ৩৫,০০০-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে। দলীয় লোকজন এখানে ফেভার পায় তাহলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখবো এবং এটা সতর্কতার সাথে দেখবো। শিক্ষার্থীরা যদি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন তাহলে আমরা এটা শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে। মাহিন সরকারকে চাপ দিয়ে সরাতে কেউ পারবে না। মাহিন সরকার নেই, এখানে যারাই আছে এদের কাউরে চাপ দিয়ে সরাতে পারবে না। সবাই গার্ডসোলা, এরা সবাই হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে এসেছে। ডাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচার কার্যক্রম সম্পর্কে জানবো আমার সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন। মাইনুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কালই তো শেষ প্রচারের সময়, শেষ মুহূর্তে ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, একটু জানাবেন আমাদেরও। শেষ মুহূর্তে ভোটাররা কিন্তু আজ সারাদিনব্যাপী প্রচারণা চালিয়েছেন এবং বিভিন্ন হলগুলোতে গিয়েছেন। যেহেতু আজকে শনিবার, সেহেতু ক্যাম্পাস বন্ধ, এই সময়টায় তারা বিভিন্ন হলে গিয়েছেন, শিক্ষার্থীদের কাছে গিয়েছেন এবং তাদের সমস্যাগুলো শোনার পাশাপাশি ভবিষ্যতে এই ক্যাম্পাসকে কিভাবে সাজাতে চান, পাশাপাশি হলগুলোতে কী ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসতে চান, এই সকল বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন অভিযোগও কিন্তু করছে অনেকে। তারা যেমনটা তুলে ধরেছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা বলছেন যে লেভেল প্লেইং যে ফিল্ড তা এখনও তৈরি হয়নি, কাউকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কেউ প্রচারণায় বাধাগ্রস্ত হচ্ছেন, বিভিন্ন রকম অনিয়মের কথাও কিন্তু অনেকে তুলে ধরেছেন। এবং সকাল থেকে কিন্তু প্রার্থীরা নানা রকমভাবে যেভাবে পারছেন শিক্ষার্থীদের দ্বারে পৌঁছানোর জন্য, অনলাইন অফলাইন যেভাবে পারছেন তারা কিন্তু শিক্ষার্থীদের দ্বারে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু আগামীকালই শেষ দিন এবং এই শেষ মুহূর্তে তাদের জোরালো প্রচারণা যেটিকে বলা যায় তাই কিন্তু এখন চলছে। এবং আমরা দেখেছি যে সকালে যে প্রার্থীরা গিয়েছেন তারা কিন্তু বেরিয়ে এসে হলগুলো থেকে বেরিয়ে এসে যেমনটা গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা তাদের ফিল্ডকে আরও বেশি শক্তিশালী করার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে আনার জন্য যত রকমের কাজ যা করা দরকার তারা তা করছেন এবং শিক্ষার্থীরা যাতে সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে এসে যেন ভোট দিতে পারে। পাশাপাশি তারা ভোট কেন্দ্র বাড়ানোর কথাও কিন্তু বলছেন, দাবি জানিয়েছেন। ভোট কেন্দ্র বাড়ানোর জন্য তারা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, যেহেতু একজন শিক্ষার্থীকে খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভোট দিতে হতে পারে, এর ক্ষেত্রে অনেক বেশি সময় লাগতে পারে। এই সব কিছু বিবেচনায় তারা ভোট কেন্দ্র বাড়ানোর জন্য কিন্তু দাবি জানিয়েছেন। মাইনুল, অনেক ধন্যবাদ, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। ছুটির দিনে কিছুটা ঢিলে ঢালা ডাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। বেলা 12:30 নাগাদ ইশতেহার ঘোষণা করে ছাত্রদলের প্যানেল। 8 দফা ইশতেহার তুলে ধরেন ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান।
তারা জানান বৈষম্যহীন ক্যাম্পাস তৈরির এটাই বড় সুযোগ। উন্নত আবাসন, খাবারের মান উন্নয়ন ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার গুরুত্ব তুলে ধরেন ছাত্রদল মনোনীত প্রার্থী। খেলাধুলা ও শরীরচর্চায় গুরুত্বারোপের ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ছাত্রদলের প্যানেল। জাকসু নির্বাচনের আচরণবিধি কিছুটা কঠিন হওয়ায় প্রচারণার গতি ধীর বলে দাবি করেন তারা। শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, গেস্টরুম, গণরুমের সাংস্কৃতিক ট্যাগিং, নিপীড়ন, মানসিকভাবে হেনস্থা, সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে। মনোনয়ন তোলার সময় হয় তখন আমাদের অধিকাংশ মেয়েরাই কিন্তু, যারা আমরা ভাবছিলাম যে তারা মনোনয়ন তুলবে কিন্তু তারা তুলেনি। এর একটা বৃহত্তম কারণ ছিল যে তারা নাকি বিভিন্ন থ্রেট পাচ্ছে। আমাদের এখানে প্রচারণার বেসিসটা হচ্ছে যে আমি প্রথমত দুইভাবে চালাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ভিত্তিক এবং হল ভিত্তিক। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা, ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দরবার শরীফ এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। শুক্রবারের হামলা, ভাঙচুর এবং একজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রাতে গোয়ালন্দ ঘাট থানায় এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা, ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। সহিংসতা চলাকালে আহত হয় অর্ধ শতাধিক। রাতেই হাসপাতালে মারা যায় রাসেল মোল্লা নামের একজন। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। অজ্ঞাতনামা ৩৫০০ আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। রাজবাড়ীতে মাজার ভাঙচুর আর লাশ পোড়ানোর ঘটনায় অসন্তোষ জানিয়ে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছাতে অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস 12ই রবিউল আউয়াল। ঈদে মিলাদুন্নবী হিসেবে দিনটি উদযাপন করে মুসলিম উম্মাহ। বরাবরের মতো এবারও নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিল। নবীর অনুশাসন নিয়ে হয় আলোচনা। আরো নেতৃবৃন্দ আছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহানবীর শিক্ষা নয়, এমন ফতোয়া দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বিদেশি শক্তির মাধ্যমে শেখ হাসিনা আবারও দেশে চক্রান্ত শুরু করেছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারো মাজার ভাঙছি, কোনো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়। নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতনা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা। তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি, জানতে চান বিদেশে পাঠানোর অগ্রগতি। পরে সাম্প্রতিক হামলা, ভাঙচুর সহ নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে কথা বলেন মির্জা আব্বাস। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এ সময় নূরকে এখনো বিদেশে না পাঠানোর ঘটনায় তিনি অসন্তোষ জানান। তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই অনেকে ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও, এমন মন্তব্য করেছেন এলজিআরজি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশনে তিনি এই মন্তব্য করেন। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কাদের সাহসে এই ধরনের ঘটনা সেটি খতিয়ে দেখা হবে। আসিফ মাহমুদ বলেন, সংস্কার, বিচার ও গণতন্ত্রকে সামনে রেখে সরকার কাজ করছে। নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেয়া যাবে না। আদালতে সাংবাদিক হেনস্থার নিন্দা জানান তিনি। এবং এটা আমাদের সবচেয়ে বড় কৃতজ্ঞতা আবারও ব্যক্ত করছি। সবার জন্য শুভকামনা।
যারা ডিসেম্বর ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ হওয়া তরুণ আহনাফের স্মরণে উদ্বোধন করা হলো বীর শহীদ আহনাফ গ্রন্থাগার। দুপুরে রাজধানীর মিরপুর মডেল একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 2024 সালের 4 আগস্ট মিরপুর 10 এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আহনাফ। তার মায়ের দাবি, আহনাফ ছিল স্বপ্নদ্রষ্টা, দেশ ও পরিবারকে গর্বিত করার স্বপ্ন দেখতেন সবসময়। বক্তারা বলেন, আহনাফের আত্মত্যাগ তরুণ প্রজন্মকে বৈষম্য মুক্ত সমাজ করার প্রেরণা যোগাবে। ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গ্রেফতার করা হয়েছে। ভোরে বাড়িধারার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। অভিযানে সেলিম প্রধান সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বাড়িধারার 12 নম্বর সড়কের 43 নম্বর বাড়িতে নেক্সাস ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় অবৈধ সীসা বার চালানো হচ্ছিল। অভিযানে সেখান থেকে 6 কেজির বেশি সীসা জব্দ করা হয়। এছাড়া 7টি সীসা স্ট্যান্ড এবং অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ প্রায় 49,000 টাকা। গ্রেফতারকৃতদের নেওয়া হচ্ছে আদালতে। 2019 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা এই সেলিম প্রধান। দুদকের মামলায় সে 4 বছর সাজাও খেটেছিল। রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয়, এই মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর সিরজাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নগর সংলাপে একথা জানান তিনি। আরও জানান, পাথরের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে পরিবেশের দায়িত্বে আছেন বলেই দায় নিচ্ছেন কাঁধে। চলন বিল প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। জানান, 2টি এলাকা ছাড়া নদীর তালিকা করা হয়েছে। তুরাগ নদীতে 17 কিলোমিটার ড্রেজিং করা হবে বলেও জানান উপদেষ্টা। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখলমুক্ত করব। রাজধানী সহ সারা দেশে আরও 2 দিন থাকতে পারে ভ্যাপসা গরম। বৃষ্টি না হওয়া এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই এই অস্বস্তিকর পরিস্থিতি। দুপুরে আবহাওয়া অফিসে সাংবাদিকদের এই তথ্য জানান আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। পূর্বাভাসে জানানো হয়েছে 9 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতে তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। 2-1 জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 3-4 দিন ধরে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা কমে এসছে। তো এই বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার 9-10 তারিখের পর থেকে আবার কিছুটা বাড়বে। তো অনেক বেশি বাড়বে তা বলছি না, কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। সকাল থেকে বিহারে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে বুদ্ধের উদ্দেশ্যে পুণ্যার্থীরা মধু, পায়েস, বিভিন্ন ফলমূল আর ছোয়েন দান করেন। সন্ধ্যায় বিহারে বিহারে পরিবার, গুরুজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হবে। প্রবারণা পূর্ণিমার আগে এবং ভিক্ষুদের 3 মাস বর্ষাবাসের মাঝামাঝি পালিত হয় মধু পূর্ণিমা। এই পবিত্রময় পূর্ণিমা তিথিতে মধুসহ নানাদের ফল পূজা করে এবং শির সমাধি প্রজ্ঞা ধারণ করে বিশ্বশান্তি, মৈত্রী, মঙ্গল কামনা করি এবং সেই সাথে জগতের সকল প্রাণীর সুখী হোক ওই প্রত্যাশা করে আমরা এই দিনটি পালন করে থাকি। এ যেন আলোর নিচেই অন্ধকার। খ্যাতির সুরঙ্গ বেয়ে যখন ছুটে চলছেন ক্রিকেটার নাসুম আহমদ, তখন শেষ বয়সে দরিদ্রতায় ধুঁকছেন তারই বাবা আক্কাস আলী। ছেলের সাথে যোগাযোগ না থাকায় পেশা হিসেবে বেছে নিয়েছেন সিকিউরিটি গার্ডের চাকরি। যদিও নাসুমের দাবি প্রতি মাসে টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করছেন তিনি। সিলেট থেকে আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন।
প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ কোনো নিরাপত্তারক্ষীর প্রাত্যহিক জীবনযাপন, তবে পরিচয় পাওয়ার পর চোখ কপালে উঠতে পারে অনেকের, কারণ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা। প্রায় 4 বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই। জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং স্ট্রিট এলাকায় 8,000 টাকা মজুরিতে নিরাপত্তারক্ষীর কাজ নেন তিনি। এখন সেই টাকায় চলে তার জীবন। তবে বাবা হিসেবে নাসুমের প্রতি কোনো অভিযোগ নেই। ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবই। বিগত 4 বছর কোনো যোগাযোগ নেই। আমি বড় কিছু করে এটা আমি দোয়া করি, কিন্তু আমার তার কাছে কোনো অভিযোগ নেই। বাবা হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই আমার। নাসুমের আত্মীয় এলাকাবাসী জানান, নাসুমের বিয়ের পরই বাবা ছেলের সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। যদিও তীব্র অভাব আর কষ্ট সহ্য করে নাসুমকে ক্রিকেটার বানানোর বড় অবদান ছিল আক্কাস আলীর। আমরা বাঁচি যাই খুব মায়ারও আছে, কিন্তু কিতার লাগে যে বিয়ার পর থেকে কিতা হয়েছে আমরা নিজেও করতাম পারি। ফুয়া যেহেতু অত বড় বাপের সেবারা যত্ন করে না, তাই আমরা কাছে অনেক দুঃখ নানি। তার আব্বা রিক্সা চালাইতো, রঙর কাম মানে তরকারি কাম, প্রচুর কষ্ট তাই সম্মুখীন হয়েছে। পরবর্তীতে যে সময় তাই আপনার জাতীয় টিমত চান্স পাইন, ওই সময় তাইনর মা মারা যান। এরপরে কিতা লইয়া তাইনর বাবারে তাই আলাদা রাখছেন। তবে নাসুমের দাবি, প্রতি মাসেই বাবার কাছে পর্যাপ্ত টাকা পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করেন তিনি। আমি তো আমার সবকিছুই করতেছি, শুধু এইটাই আমার সাথে থাকে না, এইটাই শুধু জানি আমার মাসে মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে ওনার জন্য, আমি দিতেছি। এই তো উনি ওনার কাজই করবে, ওনার মতো করেই থাকবে, আমার তো আর কিছু করার নাই। বাবা ছাড়াও নাসুম আহমেদের পরিবারে আছেন স্ত্রী, এক কন্যা ও ছোট বোন। মা মারা যান 2021 সালে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, এ ছিল যমুনা নিউজে।